হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি চাইনিজ বিএল সিরিজ টু মাই শোরের এপিসোড 7। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে জিয়াও এবং শিলিহুয়া একটা পার্টি করছিল এবং আজ জিয়াওর জন্মদিন এবং সেই উপলক্ষে এই পার্টিটা হচ্ছিল। তখনই দেখা যায় যে ওখানে শিলিহুয়া অনেক বেশি ড্রিঙ্কস করছিল এবং ডান্স করছিল এবং দেখা যায় যে সাবতীয় না ওখানে আসে। তখনই দেখা যায় একটা মেয়ে ড্রিঙ্কস নিয়ে শিলিহুয়ার কাছে আসে এবং বলে যে লেটস ড্রিঙ্ক। তখনই দেখা যায় যে শিলিহুয়া বলে যে ওখানে বিগ শুট বসে আছে, তার কাছে যাও। তখনই মেয়েটা বলে যে আমি তার কাছে গিয়েছিলাম এবং সে একটা হাসি উপহার দিয়ে আবার এখানে পাঠিয়ে দিয়েছে। তখনই দেখা যায় যে শিলিহুয়া জিওর কাছে যায় এবং তার পাশেই সোফার ওপর বসে এবং দেখা যায় ওর কাঁধের ওপর হাত রাখে আর বলে যে কি হয়েছে সাও। এবং সার বলে যে এই মেয়েগুলো থাইল্যান্ডের সকল ভালো ভালো জায়গা থেকে তুলে আনা এবং তারা অনেক আই ক্যান্ডি। এবং সে বলে যে ম্যান আর ওম্যান বলো, তারা সকলেই স্পেশালি তোমার বার্থডের জন্য আনা হয়েছে। গার্লস আর বয়েজ বলো, তাদের প্রত্যেককেই তোমার বার্থডের জন্য আনা হয়েছে। তুমি কি তাদের পছন্দ করছো না? তখনই দেখা যায় জিও বলে যে অবশ্যই আমার পছন্দ হচ্ছে, তুমি এত কিছু করেছো এসবের জন্য। তখনই দেখা যায় শিলু আবার বলে যে যদি তাই হয়ে থাকে তাহলে তোমার নজর একবারের জন্য ডিরেক্টর ইউ এর কাছ থেকে সরছে না কেন? এবং দেখা যায় যে জিও কিছু বড় চুপ করে থাকে। তখনই দেখা যায় যে শিলু আবার বলে যে আমি যদি পাস্টের স্টোরি না জানতাম তাহলে আমি এতক্ষণে ভাবতাম যে তুমি তার প্রেমে পড়ে গেছো। তখন আমরা দেখতে পাই যে ইউশিলং সে শাওবতিয়ানের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রিঙ্কস করছিল এবং দেখা যায় যে শিলিহু আবার বলে যে এনিওয়ে সেও কিন্তু আমার পক্ষ থেকে তোমার জন্য গিফট ছিল। এবং সারা বলে যে ওয়েল সে কেমন? তখনই দেখা যায় যে জিও বলে যে নট ব্যাড। এবং তখনই দেখা যায় শিলুহু একটু হাসে এবং বলে যে আমি জানি তুমি মাঝে মাঝেই টিম চেঞ্জ করো। এবং সারা বলে যে আমি এই জন্যই তোমাকে আরো বেশি চয়েস দিচ্ছি। তারপর দেখা যায় সারা বলে যে এখনই সময় অন্য কিছু ট্রাই করার। এরপর দেখা যায় যে সে বলে যে হে নতুন যে লোকজন আছে তাদেরকে নিয়ে আসো। তখনই দেখা যায় যে ওই দরজাটা খুলে একটা লোক ঢোকে এবং তার সাথে অনেকগুলো ছেলে ঢোকে এবং দেখা যায় তারা একত্রে এসে দাঁড়ায় এবং একসাথেই সবাই বলে যে হ্যাপি বার্থডে মিস্টার ফ্যান। এবং তখনই দেখা যায় যে ওদেরকে একপাশে ঠেলে ইউসুলাং ওখানে প্রবেশ করে এবং সে জিওর পাশে এসে বসে এবং সে বসেই বলে যে আজকে মনে হচ্ছে প্রেসিডেন্ট ফ্যান অনেক ভালো মুডে আছে। তখনই দেখা যায় যে জিও একটা ড্রিঙ্কস নেয় এবং বলে যে তারা জাস্ট মজা করছিল এবং সে বলে যে নাও ড্রিঙ্কস করো। তখনই দেখা যায় যে ইউসুলাং ওই ড্রিঙ্কটা হাতে নেয় এবং তার থেকে একটা শিপ দেয় এবং বলে যে কাউকে কি তোমার পছন্দ হয়েছে? এবং সে আর বলে যে কোয়ালিটি বেশ ভালো মনে হচ্ছে। তারপরে জিও বলে যে না খারাপ না। তখনই দেখা যায় যে ইউসুলাং বলে যে তুমি আগে চুজ করো, যেহেতু তুমি বার্থডে বয় বাকিটা না হয় আমি টেস্ট করে দেবো। জিও তখন বলে যে আপনি কিভাবে টেস্ট করবেন এটা? তখনই দেখা যায় যে ওরা বলে যে ডিরেক্টর ইউ, কিন্তু তখনই সুলং ওকে থামিয়ে দেয় এবং বলে যে প্রেসিডেন্ট ফ্যান সত্যিই জানে না এটা কিভাবে করতে হয়। তখন সে আর বলে যে আজকে রাত্রে না হয় আমি আপনাকে প্রপারলি এটা শিখিয়ে দেবো। তখনই দেখা যায় যে ও ওই ছেলেগুলোর দিকে তাকায় এবং তার ভেতর থেকে একটা ছেলেকে বলে যে এদিকে এসো। তখনই দেখা যায় যে ওই ছেলেটা খুশি মনে তার কাছে চলে আসে এবং দেখা যায় যে সে সুলংয়ের পায়ের কাছে বসে এবং তখনই দেখা যায় যে সে গালে হাত দেয় আর বলে যে স্যার আপনি কিরকম ড্রিঙ্কস পছন্দ করেন? তখনই দেখা যায় যে সুলং বলে যে সেটা তুমি চুজ করো এবং দেখা যায় সে আর বলে যে তোমার যেটা পছন্দ হয় তুমি সেটাই নাও। এই কথা শুনে দেখা যায় যে ওই ছেলেটা একটা বোতল নেয় এবং সেটা থেকে একটা গ্লাসে একটু ড্রিঙ্কস ঢালে আর জিয়াও এর সবকিছুই দেখতে থাকে। ছেলেটা ওই গ্লাসটা নিয়ে সুলংয়ের হাতে দেয় এবং দেখা যায় সুলং সেটা হাতে নেয়। তারপর দেখা যায় যে সোজা হয়ে বসে এবং ছেলেটাকে ধরে ওকে বলে যে তুমি এর থেকে একটু শিপ নাও। এই কথা বলার পরই দেখা যায় যে সে ওই ছেলেটাকে ওই ড্রিঙ্কটা পান করিয়ে দেয় এবং দেখা যায় যে ছেলেটা অনেক বেশি ভনিতা করে। এবং জিয়াও তখন বলে যে প্রফেসর ইউ, এভাবে কি আপনি টেস্ট করার কথা বলেছেন এবং এর থেকে কি ভালো আর কোনো টেকনিক নেই? এই কথা শুনে দেখা যায় যে সুলভ হাতের গ্লাসটা রেখে দেয় টেবিলের উপরে এবং সোজা হয়ে বসে এবং তখনই দেখা যায় সে ওই ছেলেটাকে বলে যে হ্যান্ডস আপ, তোমার টেম্পারেচার বেড়ে যাচ্ছে। ছেলেটা তখন হেসে ফেলে এবং বলে যে তাহলে আমি একটু আইস অ্যাড করছি, সেটার হলে আমি ঠান্ডা হয়ে যাব। এই কথা বলার পর দেখা যায় যে ছেলেটা একটা আইস কিউব নেয় মুখে এবং তারপর এক সিপ ড্রিঙ্কস নেয়। তারপর দেখা যায় যে সে সুলংয়ের মুখের কাছে যায় এবং যেই সে কিস করতে নেবে তখনই দেখা যায় যে জিয়াও অনেক রেগে যায় এবং সে তার হাতের গ্লাসটা শব্দ করে টেবিলের উপরে রাখে, যার কারণে ওই ছেলেটা ভয় পেয়ে যায় এবং সে সুলংয়ের থেকে দূরে সরে যায়। তখনই দেখা যায় যে সুলং সোজা হয়ে বসে। জিয়াও তখন সুলংয়ের দিকে তাকায় এবং বলে যে যেহেতু টিচার ইউ ইচ্ছে করছে শেখানোর জন্য, তাহলে বরং আমরা একটা ভালো ক্লাসরুমে যাই। তখনই দেখা যায় সুলং ওর কাছে মুখটা এগিয়ে আনে এবং বলে যে অবশ্যই। এবং দেখা যায় তখন সে তার পকেট থেকে অনেকগুলো টাকা বের করে এবং সেগুলো সেই ছেলেটার হাতে দেয়। তখনই দেখা যায় যে ছেলেটা অনেক বেশি খুশি হয়ে যায় টাকাগুলো দেখে এবং তখনই দেখা যায় ইউসুলং ওর হাত ধরে এবং বলে যে তুমি যদি সত্যিই শিখতে চাও তাহলে অবশ্যই তোমাকে ভদ্রভাবে থাকতে হবে। এই কথা বলার পর দেখা যায় যে ইউসুলং জিয়ার হাত ধরে টেনে নিয়ে চলে যায় ওখান থেকে এবং তার একটা ফাঁকা জায়গায় আসে এবং দেখা যায় যে জিয়াও ইউসুলংকে একটা অলের সাথে পিন করে দেয় এবং বলে যে টিচার ইউ কিভাবে আমাকে টিচিং দিতে চায়। তখনই দেখা যায় যে ইউসুলং ওর মুখের কাছে আসে এবং বলে যে কি হলো, তুমি কি জেলাস?
তখনই দেখা যায় যে জিয়াও ওকে আবারও পিন করে দেয় এবং বলে যে আমি যে কোনো কিছু করতে রাজি আছি, কিন্তু জেল আসি না। তখনই দেখা যায় ইশরাং ওর মাথার পিছনে হাত দেয় এবং বলে ঠিকই বলেছো, আমাদের প্রেসিডেন্ট ফ্যান কখনোই জেলাস হয় না। তখনই দেখা যায় এই কথা বলার পরই ও ঠোঁটে একটা কিস করে ইশরাং এবং বলে যে হ্যাপি বার্থডে বেব। তখনই দেখা যায় যে জিও একটু খুশি হয়ে যায়। জিও তখন সুলংয়ের দিকে তাকায় এবং বলে যে তাহলে তুমি আমাকে শিখিয়ে দাও যে কিভাবে হ্যাপি হতে হয়। এই কথা শোনার পর দেখা যায় যে সুলং ওর কানের কাছে আসে এবং আস্তে করে বলে যে আমি যা তোমাকে দেখালাম এর কাছ থেকে কি তুমি কিছু বুঝতে পেরেছো? তখনই দেখা যায় যে জিয়া ওর দিকে তাকায় এবং দেখা যায় ইউসুলাম ওর হাত ধরে একটা রুমের ভেতরে নিয়ে যায় এবং ওকে সোফার উপরে বসিয়ে দেয়। তারপরে দেখা যায় যে ইউসুলাম নিজেই ওর পায়ের কাছে বসে এবং বলে যে আপনি কিরকম ড্রিঙ্কস পছন্দ করেন স্যার? জিয়াও প্রথমে বুঝতে পারে না, সে ওর নাম ধরে ডাকে, কিন্তু দেখা যায় যে ইউসুলাম আবার বলে যে আপনার কি কোনো স্পেশাল রিকোয়েস্ট আছে স্যার? তখনই দেখা যায় জিও পুরো ড্রামাটা বুঝতে পারে এবং সে বলে যে তোমার যেটা পছন্দ হয়। তখনই দেখা যায় যে ইউসুলাম একটা বোতল নেয় ড্রিঙ্কসের এবং তার থেকে কিছুটা সে একটা গ্লাসে ঢালে এবং সেটা ঢালার পর সে সেটা জিয়ার হাতে দেয় এবং দেখা যায় যে জিয়াও সেটা থেকে একটু মুখে নেয় এবং বলে যে এটা মিক্সিং করা একটা ভালো হয়নি এবং এটার যে টেস্ট সেটা অনেকটা ব্লান্ড। তখনই দেখা যায় যে ইউসুলাম ওর মুখের কাছে যায় এবং বলে যে তাহলে তো কাউকে অবশ্যই শাস্তি পেতে হবে, তাই না? এবং দেখা যায় যে সে ওর কাছাকাছি আসে এবং বলে যে তাহলে আমার কি শাস্তি প্রাপ্য? এই কথা শোনার পর দেখা যায় যে জিয়া ওর হাতটা ধরে টেনে ওকে সোফার উপরে বসিয়ে দেয় এবং ওকে কিস করা শুরু করে। দেখা যায় ইউসুলাংও ওকে সমানভাবে কিস করতে থাকে এবং দুজনেই দুজনকে কিস করতে মত্ত হয়ে যায়। এরপরে দেখা যায় হঠাৎ করে দরজায় কেউ কড়া নাড়ে এবং বলে যে ফানসাও, তোমার ফিয়েন্সি এখানে এসেছে। এই কথা শুনে ইউসুলাং থেমে যায় এবং দরজার দিকে তাকায়। তখনই জিয়া বলে যে টিচার ইউ, আপনি একদমই থামবেন না। এই কথা বলার পর আবার কিস করা শুরু করে। ইউসুলাং তখন বলে যে তোমার ফিয়েন্সি এসেছে এখানে। তখন দেখা যায় জিয়া একটু থেমে যায় এবং ইউসুলাং ওর দিকে তাকায়। জিয়া তখন বলে যে আমার কোনো ফিয়েন্সি নেই এবং তখনই দেখা যায় ইউসুলাং বলে যে তুমি কি চাও আমি তার থেকে দূরে থাকি? তখনই দেখা যায় যে জিয়া বলে যে না, চলো আমরা একসাথে এই ব্যাপারটা দেখি যে আসলে কি হয়েছে। তখনই দেখা যায় ওর হাত ধরে টেনে নিয়ে চলে যেতে চায়। তখনই দেখা যায় যে ইউসুলাংকে বলে যে দাঁড়াও। এরপর দেখা যায় সে তার পকেট থেকে একটা ঘড়ি বের করে এবং সেটা সে জিয়ার হাতে পরিয়ে দেয় এবং বলে যে আমি তোমার জন্মদিনের জন্য এটা প্রিপেয়ার করেছি। এবং দেখা যায় সে আরো বলে যে এটা এক্সপেন্সিভ না, তাই এটা নিয়ে বেশি ভাবার কিছু নেই। তখনই দেখা যায় এই কথা বলে ওর দিকে তাকায় এবং বলে যে আমি চাই তোমার প্রতিটা মুহূর্ত আনন্দে ভরে যাক। এবং তখনই দেখা যায় জিয়া বলে যে তুমি আশেপাশে থাকলে আমার প্রতিটা মুহূর্তেই আনন্দের। তারপরে দেখা যায় যে এই কথা শুনে ইসুলাং একটু হাসে। তারপর দেখা যায় যে ও আবার বলে যে আমার এটা অনেক ভালো লেগেছে, আমি সবসময় এটা পরে থাকবো। তখনই দেখা যায় ইউসুলাং বলে যে, "তুমি সবসময় এটা পরে থাকলে তোমার যে দামি ঘড়িগুলো আছে সেগুলো কমপ্লেইন করবে।" সুলাং আরও বলে যে, "চলো তোমার ফিয়ান্সির সাথে মিট করা যাক।" এই কথা বলার পর সে চলে যেতে নেয়। কিন্তু দেখা যায় যে ওর হাত ধরে আবার টেনে কাছে নিয়ে আসে এবং ওর চোখের দিকে তাকিয়ে বলে যে, "আমার কোনো ফিয়ান্সি নেই এবং তারা যাই বলুক তুমি সেটা কিছুতেই বিশ্বাস করবে না।" এই কথা শোনার পর দেখা যায় সুলাং ওর ঠোঁটে একটা কিস করে এবং ওর দিকে তাকায় এবং বলে যে, "আচ্ছা ঠিক আছে।" এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে শিলিহুয়া, জিয়াও এবং ইরশুলাং একটা রুমের ভেতর প্রবেশ করে এবং তখনই দেখা যায় যে রুমের ভেতর প্রবেশ করেই শিলিহুয়া বলে যে বিগ ব্রাদার এবং সেকেন্ড ব্রাদার সাও এখানে চলে এসেছে। তোমরা দেখেছো বাথরুম ব্রেক এতটাও দীর্ঘ না। তখনই দেখা যায় যে ওর দুই ভাই এবং ওর চাচা আর তার মেয়ে ওখানে সোফায় বসে আছে। ওদেরকে দেখে দেখা যায় জিয়াও খুব একটা খুশি হয় না। তখনই দেখা যায় যে ও ভেতরে প্রবেশ করে এবং ওর মেজো ভাই ওর কাছে আসে এবং ওর কাঁধে হাত দিয়ে বলে যে লিটল থার্ড, তুমি ৭-৮ মাস হয়েছে আমাদের কাছ থেকে চলে এসেছো এবং একবারও আমাদেরকে দেখতে যাওনি। এবং দেখা যায় সে আরো বলে যে তুমি যেহেতু দেখতে যাওনি তাই আমরাই তোমাকে দেখতে চলে এসেছি তোমার বার্থডে সেলিব্রেট করার জন্য। তখনই জিয়া বলে যে বিগ ব্রাদার সেকেন্ড ব্রাদার, তোমরা আসবে সেটা আমাকে বলে আসোনি কেন? বলে আসলে তো আমি তোমাদেরকে এয়ারপোর্টে আনতে যেতে পারতাম। তখনই দেখা যায় ওর সেকেন্ড ব্রো বলে যে আসলে আমরা তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, এজন্য আমরা তোমাকে বলিনি। তার থেকে আমরা বরং আঙ্কেলকে বলেছি এবং সেই আমাদেরকে আনতে গিয়েছিল। আঙ্কেল সু তখন বলে যে তোমরা অনেক বড় হয়ে গেছো কিন্তু এখনো তোমরা বাচ্চাদের মতো গেমস খেলছো। এবং তখন সে আর বলে যে তোমাদের এরকম দেখে আমার অনেক ভালো লেগেছে এবং আমি চেয়ারম্যানকে এসব কথা বলবো এবং এটা আমাকে অনেক বেশি খুশি করেছে। তখন দেখা যায় স্যার বলছে, "সাও, সাও, আজকে তোমার জন্মদিন এবং টিং, টিং অনেক ইচ্ছা পোষণ করেছে তোমার বার্থডে সেলিব্রেট করার জন্য এবং সে অনেক সময় নিয়ে তোমার জন্য গিফট চুজ করেছে।" তখনই দেখা যায় যে ওর ভাই হেসে ওখানে থেকে চলে যায় এবং সে সোফায় গিয়ে বসে। তখনই দেখা যায় যে টিংটিং নামের ওই মেয়েটা উঠে দাঁড়ায়, জিয়া ওর কাছে যায় এবং সে ওই গিফটের ব্যাগটা ওর দিকে এগিয়ে ধরে এবং বলে যে, "সাও, সাও, তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমাকে মেডিকেল ট্রিটমেন্টের জন্য ব্যাংককে নিয়ে যাওয়ার জন্য এবং এই প্রেজেন্টটা আমি তোমার জন্য চুজ করেছি।" তখনই দেখা যায় জিয়াও তার হাত দিয়ে ওই ঘড়িটা ধরে এবং দেখা যায় যে সে ওই গিফটটা হাতে নেয় না এবং ওর ভাই আর চাচা খুব বিরক্ত হয়। তখন দেখা যায় সে তার সেক্রেটারিকে ডাকে এবং দেখা যায় সেক্রেটারি ওই গিফটটা ওই টিং
টিংটিংয়ের হাত থেকে নিয়ে নেয় এবং দেখা যায় সবাই একটু অবাক হয়। ওর আঙ্কেল তখন বলে যে, "সাও, তুমি কি টিংটিংয়ের গিফটটা খুলে দেখবে না যে ওটার ভিতরে কি আছে?" তখন দেখা যায় সে আরো বলে যে, "সে বলেছে তুমি নাকি প্রায়ই তাকে হসপিটালে দেখতে যেতে এবং তুমি খুব বেশি থটফুল" এবং সে আরো বলে যে সে তার হার্ট লাগিয়ে দিয়েছে এটা চুজ করার জন্য। তখন দেখা যায় টিংটিং ওর দিকে তাকায় কিন্তু জিয়াও ওদিকে তাকায় না। সে সুলাংকে বলে যে, "সুলাং চলো আমরা বসি।" এবং দেখা যায় ওর কথা ইগনোর করার কারণে ওর আঙ্কেল একটু বিরক্ত হয়। এরপর দেখা যায় ওরা ৩ জনই বসে পড়ে এবং টিংটিং নামের ওই মেয়েটাও তার বাবার পাশে গিয়ে বসে পড়ে এবং দেখা যায় যে ওর ২ ভাই এই পুরো দৃশ্যটাই দেখতে। এরপর জিয়া ওর আঙ্কেলের দিকে তাকায় এবং বলে যে, "আঙ্কেল টিংটিং আমার ছোট বোনের মতো এবং তার দেখাশোনা করা আমার ডিউটি।" এবং দেখা যায় সারা বলে যে, "অ্যাজ ফর গিফট আমি অনেক গিফট পেয়েছি এবং আমি বাসায় গিয়ে ওগুলো খুলে দেখতে চাই।" এই কথা শুনে দেখা যায় বাপ মেয়ে দুজনেই মুখটা ছোট হয়ে যায়। তখনই দেখা যায় যে শিলিহুয়া কিছু বলতে নেয়। তার আগেই ওর বড় ভাই বলে যে, "বাবা আমাদেরকে পাঠিয়েছে তোমার ইনভেস্টমেন্টের ব্যাপারে।" এবং দেখা যায় যে সে আরো বলে যে, "তুমি অনেকদিন হলো সিঙ্গাপুরে ফেরত যাও না।" দেখা যায় সে আরো বলে যে, "তুমি কি তোমার বিজনেসে লস খেয়েছো? যে তুমি যে প্লেনের ভাড়াটাও জোগাড় করতে পারছো না?" ওর মেঝো ভাই তখন বলে যে, "ভাই শুধু তোমাকে ভয় দেখাচ্ছে। বাবা শুধু তোমাকে চেক করতে বলেছে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমরা তোমাকে হেল্প করতে পারবো।" তখন সে আরো বলে যে, "তুমি তো জানো আমি কাজে কতটা ইউজলেস। বাস আমি তোমাকে মেয়েদের কিভাবে পটাতে হয় সেটা শিখাতে পারবো।" এই কথা শুনে দেখা যায় যে শিলুয়া কিছু একটা বলতে নেয় এবং তখনই দেখা যায় যে জিয়াও একটা ড্রিংকস নিয়ে সুলংয়ের দিকে ধরে এবং বলে যে, "এটা তোমার টেস্ট মতো হবে।" এবং দেখা যায় যে তখনই ওর সেকেন্ড ভাই বলে যে, "এটা কে?" শিলিহুয়া কিছু একটা বলতে নেয়। কিন্তু তখনই দেখা যায় যে জিয়াও বলে যে, "ডিরেক্টর ইউ।" এবং সে আরো বলে যে, "আমি আপনাদের এখনো পরিচয় করে দেইনি।" তখন দেখা যায় সে বলে যে, "এটা আমার বড় ভাই এবং এটা আমার মেঝো ভাই।" জিয়াও তখন তার আঙ্কেলকে দেখিয়ে বলে, "তুমি তো তাকে চেনো, ভাইস প্রেসিডেন্ট সু এবং তার পাশে তার মেয়ে শুটিং।" তখনই দেখা যায় যে ওরা হ্যালো বলে এবং তখনই দেখা যায় যে ও সুলাংকে পরিচয় করিয়ে দেয় যে, এ হলো গিয়ে ইউসুলং, অফিস ডিরেক্টর অফ বোহাই ফার্মা। বোহাই ফার্মার সাথে আমরা যে মেডিসিনটা ডেভেলপ করেছি সেটা খুব তাড়াতাড়ি মার্কেটে আসতে চলেছে। এবং তখন থেকে ও ভাই খুশি হয়ে যায় এবং বলে যে, "খুবই খুশির খবর। সে যদি তোমার বন্ধু হয়ে থাকে সে তো আমাদেরও বন্ধু, তাই না?" শিলিহুয়া আবারও কিছু বলতে নেয় কিন্তু তখনই ওর বড় ভাই বলে ওঠে যে, "ফানসাও, শুটিং তোমার ফিয়েন্সি কিন্তু এইমাত্র তুমি যেভাবে তাকে ট্রিট করলে সেটা একদমই কাম্য ছিল না।" এবং সে আরো বলে যে, "কি হবে বাবার সাথে আঙ্কেল সুয়ের এত বছরের যে ফ্রেন্ডশিপ সেটার?" তখনই দেখা যায় জিও বলে যে, "ভাই আপনি কি বলছেন সেটা মনে হয় আমি ঠিক বুঝতে পারছি না।" এবং সে আর বলে যে, "কখন থেকে শুটিং আমার ফিয়েন্সি?" তখনই দেখা যায় সে আর বলে যে, "সে একজন প্রপার লেডি। তোমরা যদি এভাবে বলতে থাকো তাহলে সে অবশ্যই কান্না করে দিবে।" এই কথা শোনার পর দেখা যায় যে আঙ্কেল সু এবং টিনটিন একটু লজ্জা পায় এবং দেখা যায় যে তাদের মুখ ভার হয়ে যায়। তখন ওর মেজো ভাই বলে যে, "লিটল থার্ড, তুমি কি ভুলে গেছো যে বাড়ি থেকে আসার আগে বাবা বলেছিল টিনটিন যদি সুস্থ হয়ে যায় তাহলে তোমরা দুজন এনগেজড হয়ে যাবে এবং তুমি যদি রাজি না হতে তাহলে কি তোমাকে এখানে আসতে দিত?" তখনই দেখা যায় যে শিলিহুয়া বলে যে, "ডিরেক্টর ডিউ, আমরা বরং একটু কার্ড খেলি চলেন।" এই কথা বলার পর ওরা উঠে যেতে নেয়। তখনই দেখা যায় জিয়াও সুলাংকে বলে যে, "বসো এখানে।" এবং দেখা যায় যে সে বলে যে, "আমার শুধু এতটুকুই মনে আছে যে বাবা বলেছিল মিস্টার শু এবং আমি যদি একসাথে ভালোভাবে থাকতে পারি তাহলে আমরা আমাদের এনগেজমেন্টটা কনসিডার করব।" জিয়াও আরো বলে যে টিংটিং অনেক বেশি এক্সিলেন্ট এবং সে আরো বলে যে আমার ফিলিংস তার প্রতি একজন ফ্যামিলি মেম্বারের মতো। তখনই দেখা যায় যে সে আরো বলে যে বাবার সাথে এই ক্যাজুয়াল কথাবার্তা আমি তো প্রায় ভুলে যেতেই বসেছিলাম এবং সে আর বলে যে আমার থেকে তো তোমরা বেশি ভালো মনে রেখেছো এসব। তখনই দেখা যায় যে ওর মেজো ভাই বলে যে ভালোবাসার ব্যাপারটা হলে সেটা আমি ক্লিয়ার মনে রাখতে পারি এবং বিগ ব্রো সে তো অনেক সিরিয়াস ম্যাটার মনে রাখে। এবং দেখা যায় যে ওর বড় ভাই তখন বলে, "ফানসাও, তুমি পারফেক্টলি জানো যে বাবা কি মিন করেছে।" সে আরো বলে যে, "তুমি কি ভেবেছো তুমি এরকম বোকার মতো সেজে থাকলে কি তুমি এর থেকে পালিয়ে বেড়াতে পারবে?" তখনই দেখা যায় যে জিয়াও ঠান্ডা মাথায় বলে যে, "যদি এটা আপনি না করতে চান তাহলে আপনি নিজেই বিয়েটা করে নিন না।" এবং দেখা যায় যে সে আরো বলে যে, "আচ্ছা, সিস্টার ইন ল কি অলরেডি পালিয়ে গেছে? যদি না যায় তাহলে সেটা আপনার জন্যই ভালো।" তখন দেখা যায় ওর ভাই রেগে যায় এবং বলে, "তুমি অনেক দূর চলে গিয়েছো।" জিয়ার মেজো ভাই তখন ওর বড় ভাইকে থামানোর চেষ্টা করে এবং দেখা যায় সে জিয়াওকে বলে যে, "জিয়াও, তুমি তোমার মুখ সামলে কথা বলো। তুমি জানো যে এই সিস্টার ইন ল ভাইয়ের কত বড় ব্যথার জায়গা। তুমি কেন সেই পুরনো কথাগুলো তুলছো এখানে?" তখনই দেখা যায় যে টিংটিং উঠে দাঁড়ায় এবং কিছু একটা বলতে নেয় কিন্তু সে আর বলতে পারে না, রাগে সে ওখান থেকে গজগজ করতে করতে চলে যায়। এরপরে দেখা যায় ওর চলে যাওয়া দেখে শিলি হুয়াও উঠে দাঁড়ায় এবং বলে যে, "তুমি যেটা ভাবছো সেটা না, তারা সেরকম কিছু মিন করেনি।" এই কথা বলতে বলতে দেখা যায় যে সে টিংটিং এর পিছনে দৌড়তে দৌড়তে চলে যায় এবং তখন দেখা যায় যে আঙ্কেল শো অনেক বেশি রেগে যায় এবং বলে যে, "আমার মেয়ে ফান ফ্যামিলির কোনো টয় না যে তাকে নিয়ে এভাবে বুলি করবে তারা।" একথা বলতে বলতে সেও ওই রুম থেকে বেরিয়ে যায় এবং দেখা যায় যে ওর যে মেজো ভাই থাকে সে পেছন থেকে ডাকতে থাকে কিন্তু সে শোনে না। আঙ্কেল সে ওখান থেকে চলে যায়। জিওর মেজো ভাই তখন আরো বলে যে, "লিটল থার্ড,
তুমি জানো না যে আঙ্কেল সু বাবার সামনে বসেই কলকাঠি নাড়তে পছন্দ করে, এবং আমরা জানি না যে এবারে সে কোন চার্জ লাগায় তোমার বিরুদ্ধে বাবার কাছে। এমনও হতে পারে যে শুটিং এর সাথে তোমার এঙ্গেজমেন্ট হয়ে যেতে পারে বাবাকে খুশি করার জন্য। আশা করি সময়ের সাথে সাথে তুমিও এটা ভালোভাবে চিন্তা করবে এবং তারপরে সিদ্ধান্ত নেবে। এরপর সে তার বড় ভাইকে বলে যে, বিগ ব্রো, আমি শিওর যে লিটল থার্ড ইচ্ছে করে তোমার ডিভোর্সের কথাটা এখানে তোলেনি। তুমি তাকে মাফ করে দাও, যেহেতু আজকে তার জন্মদিন। তাছাড়া ও তো সকলের ছোট, ও না হয় ভুল করে ফেলেছে, এবারের মতো না হয় এটা যেতে দাও। তখনই দেখা যায় যে জিয়া ওদের কথা শুনতে থাকে, এবং শুনলাম যতই ওদের কথা শুনে ততই অবাক হয়ে যায়। এবং তখন ওর মেজো ভাই বলে যে, চলো তার থেকে বরং আমরা ড্রিঙ্কস করি। ওর বড় ভাই তখন বলে, যদি আমরা ড্রিঙ্কস করি তাহলে এই বাস্তামি যে খেতাবটা সেটা সরিয়ে রাখতে হবে। এরপরে দেখা যায় যে ওরা দুজনে পার্কিং লটে গাড়ির উপর বসে আছে, এবং তখনই দেখা যায় যে ঈশানও একটু ড্রাঙ্ক হয়ে যায় এবং বলে যে, তোমার ভাই অনেক বেশি ড্রিঙ্ক করতে পারে, সে কি পাস্ট লাইফে ড্রিঙ্কের ব্যারেল ছিল? জিয়া তখন একটু হাসে এবং বলে যে, ডিরেক্টর ইউকি অলরেডি ড্রাঙ্ক হয়ে গেছে, সে এখন জোকস বলা শুরু করেছে। তখনই দেখা যায় যে ইউসুলক বলে যে, আমার মাথা ঘুরাচ্ছে এবং পুরো রুম নিয়ে ঘুরাচ্ছে, আমাকে তুমি একটু তার থেকে বরং তোমার কাঁধের ওপর শুতে দাও। এই কথা বলার পরে দেখা যায় ওর কাঁধের ওপর শুয়ে পড়ে, এবং তখনই দেখা যায় জিয়া বলে যে, ডিরেক্টর ইউ। ঈশ্বর তখন বলে, হুম। জিয়া তখন জিজ্ঞাসা করে যে, আসলে আমাদের সম্পর্কটা কি? কেন আপনি আমাকে বাঁচানোর জন্য ওই ড্রিঙ্কসগুলো পান করলেন? তখনই দেখা যায় যে ইউসুলাং তাকায় ওর দিকে এবং বলে যে, সে যখন তোমাকে ওই কথাগুলো বলেছিল তোমার চেহারা একদম সাদা হয়ে গিয়েছিল। এবং দেখা যায় সে আরো বলে যে, তুমি তোমার টলারেন্সের একদম কাছাকাছি ছিলে, এবং আরো যদি তুমি পান করতে তাহলে তোমার লিমিট ক্রস হয়ে যেত, এবং আমি যদি ওটা না নিতাম তোমার পরিবর্তে তাহলে তুমি অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যেত, এবং তোমাদের ভাইয়ের আর কোনো কষ্টই করতে হতো না তোমাকে হারানোর জন্য। এরপরে পাস্টের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় ওরা ড্রিঙ্কস করতে থাকে চারজনে। তখনই দেখা যায় যে জিওর ড্রিঙ্কসটা অনেক বেশি হয়ে যায়, ঈশ্বরাং সেটা বুঝতে পারে। ওর মেজো ভাই তখন বলে যে, লিটল থার্ড, তুমি ভাইয়ের সাথে আরো কিছু ড্রিঙ্কস করো। কিন্তু দেখা যায় তখনই ওর মেজো ভাই আবারও গ্লাসে ড্রিঙ্ক দেয়। জিয়াও সেটা নিতে গেলেই ইউসুলাং বাধা দেয়, এবং দেখা যায় সে বলে যে, আমি এটা পান করছি প্রেজেন্ট ফ্যানের পরিবর্তে। ওর বড় ভাই তখন বলে যে, কি তোমাকে রাইট দিয়েছে তার পরিবর্তে পান করার জন্য? তখন ইউসুলাং বলে, আগামীকাল আমাদের একটা মিটিং আছে, এবং আজকে রাতে সে কিছুতেই এতটা ড্রাঙ্ক হতে পারবে না। এবং সে আর বলে যে, প্রোডাক্ট যাতে ভালো হয় এবং এটা যাতে ফুলফিল হয় তার জন্য আমি এটা হ্যান্ডেল করতে চাই এখন। এবং স্যার বলে যে, এটার মাধ্যমেই আমি আপনাদেরকে এখানে ওয়েলকাম জানাতে চাই। একথা বলার পর দেখা যায় যে ওর মেজো ভাই কিছু বলে না। ওর বড় ভাই তখন বলে, ফেয়ার পয়েন্ট, আচ্ছা ঠিক আছে, তুমি যখন খেতেই চাচ্ছ তাহলে তুমি পুরোপুরিই খাও। এবং দেখা যায় যে জিয়া ওর গ্লাসটা ধরে ফেলে, এবং দেখা যায় যে ইউসুলাং ওর কথা শোনে না, ও গ্লাসটা নিয়ে নেয়, এবং ওরা তিনজনই একসাথে চিয়ার্স করে, এবং দেখা যায় যে ওরা অনেক বেশি পান করে ফেলে। তখন আবার বর্তমানে ফিরে আসে, এবং দেখা যায় যে ইউসুলাং বলে যে, তোমার বড় ভাই তোমাকে ওপেনলি হেট করে, কিন্তু তোমার মেজো ভাই তার থেকেও খারাপ, সে তোমাকে ভেতরে ভেতরে অনেক বেশি হেট করে। তখন দেখা যায় জিও বলে যে, ডিরেক্টর ইউ, আপনার চোখ অনেক বেশি শার্প। এবং সে আরো বলে যে, আমার বড় ভাই আমাকে সামনাসামনি হেট করে সেটা আমি জানি, কিন্তু আমার মেজো ভাই সে আমার যত ডার্ক কর্নার আছে সেখান থেকে হেট করে। এবং এই কথা বলার পরেই দেখা যায় যে সে ইউসুলাংকে একটা কিস করে। তার মানে আমাকে সবসময় ট্র্যাক ডাউন করার জন্য একদম প্রস্তুত থাকে। দেখা যায় যে সে উদাসীনভাবে আর বলে যে, আমি আমার বড় ভাইকে অনেক বেশি হিংসে করি, কারণ সে অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড, এবং তার ভালোবাসা আর ঘৃণা এবং তার যে রাগ সে সকলেই সামনাসামনি দেখা যায়। এবং দেখা যায় সে আর বলে যে, আমাদের মতো না। তখন ইউসুলাং বলে যে, আমাদের মতো বলতে তুমি কাদের বোঝাচ্ছ? জিও তখন বলে যে, আমি এবং ফানিউ। সে আর বলে যে, আমরা যেটা চিন্তা করি সেটা আমরা ভেতরে রেখে দিই, কখনো প্রকাশ করি না, এবং আমরা অনেক বেশি ফেক। তখন দেখা যায় যে ইউসুলাং ওর কাঁধে মাথা দিয়ে জিজ্ঞাসা করে যে, আমরাও কি ফেক? জিও তখন বলে যে, তোমার সাথে সবকিছুই রিয়াল। এবং দেখা যায় যে সে আরো বলে যে, এর থেকে বেশি রিয়াল আর কোনো কিছু হতে পারে না। এই কথা বলার পরই দেখা যায় ও আবার কিস করতে নেয়, কিন্তু তখনই দেখা যায় ইউসুলাংকে সরিয়ে দেয়, কারণ আশপাশ থেকে একটা কথার আওয়াজ ভেসে আসছিল। তখনই দেখা যায় যে শাহবাউতিয়ানকে একটা ছেলে টানাটানি করছে, এবং দেখা যায় যে শাহবাউতিয়ান ওই ছেলেটাকে অনেক গালাগাল করছে। ইউসুলাং তখন বলে যে, শাহবাউতিয়ান। তখনই দেখা যায় যে জিয়াও ওদের দিকে তাকায় এবং বলে যে, যখন আমরা তাকে লাস্ট টাইম মেরেছিলাম তারপর কেউ একজন তাকে তুলে নিয়ে গিয়েছিল। এবং দেখা যায় সে আরো বলে যে, বেশ কয়েকদিন হলো তারা একসাথেই আছে। তখন দেখা যায় ওই ছেলেটা শাহবাউতিয়ানকে কাঁধে করে নিয়ে আসছে, এবং সে অনেক লাফালাফি করছে নামানোর জন্য, কিন্তু নামিয়ে দিচ্ছে না। তখনই দেখা যায় ওরা দুজনেই সেদিকে তাকিয়ে থাকে, এবং দেখা যায় যে জিয়া একটু হাসে, এবং ওই ছেলেটা বলতেই থাকে যে, আমাকে নামিয়ে দাও। এবং ওদেরকে দেখে দেখা যায় যে শাহবাউতিয়ান বলে যে, ফানসাও, সে আমার কিডনি বিক্রি করে ফেলবে, প্লিজ আমাকে বাঁচাও। এবং ও কথা শোনে না, অন্যদিকে ফিরে থাকে। তখন ইউসুলাংকে ডাকে, এবং দেখা যায় যে ইউসুলাংও বলে যে, আম বিজি। তখন দেখা যায় ইউসুলাং জিয়াকে জিজ্ঞাসা করে যে, আমরা কি তাকে বাঁচাবো?
তখনই জিয়াও একটু অভিনয় করে এবং বলে যে আই এম ড্রাঙ্ক এবং আর বলে যে আমি লাভারদের ঝগড়ার মাঝে ইনভলভ হতে চাই না। এই কথা বলার পর সে গাড়ির উপর শুয়ে পড়ে এবং দেখা যায় ইউসুলামও বলে যে আমিও ড্রাঙ্ক। এই কথা বলে সে ওর পাশে শুয়ে পড়ে এবং দেখা যায় দুজনে দুজনের দিকে তাকায় এবং একটু হাসে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ডিরেক্টর ইউ সে কিছু রান্না করছিল এবং তখন দেখা যায় তার ফোনেও সে কথা বলছিল এবং তার অফিস থেকে কল করা হয়েছিল যে কিছু একটা নিয়ে খুব একটা সমস্যা হয়েছে, যেটার সমাধান ডিরেক্টর ইউকেই করতে হবে। তখনই দেখা যায় যে সে ওই রান্না করা খাবারটা নিয়ে টেবিলের কাছে আসে এবং তখন সে ওই ফোনে কথাগুলো শোনে এবং ফোনটা হাতে নিয়ে ওই লোকটাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে পুরো ডিটেলসটা পাঠিয়ে দাও, আমি এটা হ্যান্ডেল করে নেব। এরপর সে ফোনটা রেখে দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে তার ফোনে আবারও জিয়াও কল করে এবং দেখা যায় অপর পাশে জিয়া একটা সোফার উপরে বসে এবং বলে যে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি এবং সে তার ভাইয়ের কথা বলে যে তার ভাই তাকে অনেক বেশি প্যারা দিয়েছে এবং তার যে মিটিং সে মিটিং ডেকেছিল এবং সেখানে অনেক বেশি ঝামেলা করেছে। তখন দেখা যায় সারা বলে যে আমি ভালো হওয়ার নাটক করতে করতে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। এরকম তখন বলে যে তুমি আজকেও কি ওভারটাইম করেছো? তখনই দেখা যায় যে জিয়া বলে যে হ্যাঁ, আমি আজকে ওভারটাইম করছি, কিন্তু আমার অবস্থা খারাপ দেখে তারা তাড়াতাড়ি সেটা প্যাকআপ করে নিয়েছে। তখনই দেখা যায় যে ইউসুলাম বলে যে আজকে আর তোমাকে আমার বাসায় আসতে হবে না। এই কথা শুনে জিয়া বলে যে কেন? কেন আমি আসবো না? এবং সে বলে এ কথা আমি একদমই রাজি না। জিয়াও আরো বলে যে আজকাল শুধু আমি যখন তোমাকে দেখি আর তোমাকে জড়িয়ে ধরি তখনই আমার মনে হয় যে আমি বেঁচে আছি। এই কথা শোনার পর ইউসুলাম একটু হাসে এবং বলে যে আমি যেটা বলছি সেটা শোনো, আমি এখন তোমার ঘরে আছি। এবং দেখা যায় যে জিয়া খুশি হয়ে যায় এবং বলে কি বললে? তুমি আমার বাসায় আছো? এবং তখন দেখা যায় যে ইসলাম বলে, "হ্যাঁ, তুমি প্রতিদিন অনেক রাত করে কাজ করো এবং পুরো শহরটা ঘুরে আমার বাসায় তোমাকে আসতে হয়। এজন্যই আমি ভাবলাম আজকে না হয় আমি তোমার বাসায় চলে আসি। এখান থেকে তোমার অফিসও কাছাকাছি হয়, যাতে রাতে এবং সকালে তোমার যাতায়াত করতে সমস্যা না হয়।" তখন অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় এবং বলে যে, "আমি বাসায় গেলেই তোমাকে দেখতে পাবো?" তখনই দেখা যায় যে ইসলাম বলে যে, "সেভ ড্রাইভ" এবং সে আরো বলে যে, "আমার একটু কাজ আছে হ্যান্ডেল করার জন্য।" তখনই জিয়া বলে যে, "আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি।" এই কথা বলার পর ও ওখান থেকে চলে যায় এবং দেখা যায় ইসলাম তার ফোনটা রেখে দেয়। এবং ওই খাবারটা টেবিলের উপর গিয়ে রাখে এবং তখনই সে কিছু মেইল দেখতে পায় এবং সে একা একাই বলে যে জিও এখানে আসার আগেই আমাকে সাবুদ্দিয়ানকে হ্যান্ডেল করতে হবে। সে অনেক বেশি এমনিতেই ওয়ারিড তার দুই ভাইকে নিয়ে, তার উপর আমি আর কোনো প্যারা দিতে চাই না। এরপরে আমরা দেখতে পাই যে জিয়াও সে মনের সুখে গান গাইছে আর ড্রাইভ করছিল এবং তখন দেখা যায় যে তার ফোনে ইসুলং কল করে, কিন্তু সে এতটাই খুশি থাকে যে কলটা সে দেখতে পায় না। তখনই ওদিকে দেখা যায় ইসুলং বলে যে সে মনে হয় ড্রাইভ করছে, তার থেকে বরং আমি তাকে একটা মেসেজ পাঠিয়ে দেই। এরপর দেখা যায় সে একটা মেসেজ পাঠায় এবং এরপরে আমরা দেখতে পাই যে জিয়ার গাড়ি এসে তার বাসার সামনে থামে এবং সে ফোনটা নিয়ে বের হয়। তখনই দেখতে পাই ফোনে ইউসুলাংয়ের অনেকগুলো মিসড কল এবং মেসেজ এবং সেখানে দেখতে পাই যে সে লিখেছে যে আমার কিছু কাজের জন্য আমি তোমার ল্যাপটপটা ইউজ করছি, কিন্তু ও ল্যাপটপের কথা মনে করতেই ঘাবড়ে যায়, কারণ সেখানেই ওই ভিডিওটা ছিল। তো দেখা যায় যে ইউসুলাং নিচে নামে এবং ওর স্টাডি রুমের টেবিলে গিয়ে বসে এবং সেখানেই ওর ল্যাপটপটা রাখা থাকে এবং দেখা যায় যে ও বসে ওই ল্যাপটপটা ওপেন করে। এরপর আমরা দেখতে পাই যে জিয়াও ওই মেসেজটা অন করে এবং শুনতে পাই যে আমি ইউসুলাং বলছি যে আমার কিছু মেইল চেক করতে হবে, এজন্য আমি তোমার কম্পিউটারটা কিছু সময়ের জন্য ব্যবহার করছি। তখনই দেখা যায় জিয়া বলছে কম্পিউটার, ল্যাপটপটা ওপেন করে বলে যে ও সে তো একটা পাসওয়ার্ড সেট করেনি। তখনই দেখা যায় একটা ফাইল ওর সামনে চলে আসে এবং যেটা দেখা যায় যে সেদিনের গাড়ির সেই ভিডিওটা ইউসুলাং এবং সেটা দেখে ওর চোখ একদম উপরে উঠে যায়। এরপর আমি দেখতে পাই জিয়া অনেক তড়িঘড়ি করে দৌড়ে ওর বাসার সামনে আসে এবং ওর বাসার যেই ফিঙ্গার দিতে নেবে তখনই হঠাৎ করে ও থেমে যায় এবং ভয় পাচ্ছিল যে ভেতরে আসলে কি হচ্ছিল। এবং তখনই দেখা যায় যে ও অনেক সাহস নিয়ে ওই ফিঙ্গারপ্রিন্টটা দেয় এবং ভেতরে প্রবেশ করে। কিন্তু দেখা যায় ভেতরে প্রবেশ করেই ও দেখতে পায় যে ইসুলভ একটা জানালার সামনে দাঁড়িয়ে আছে চুপচাপ এবং জিও বুঝতে পারে যে যা হবার তা অলরেডি হয়ে গেছে এবং সে ভয় পাচ্ছিল। সে তখন ওর পিছনে গিয়ে দাঁড়ায় এবং বলে যে সুলা, তুমি এই জানালার পর্দাগুলো খুলে দিচ্ছ না কেন? এখানে অনেক বেশি অন্ধকার। তখনই দেখা যায় ও পেছন থেকে গিয়ে ইসলামকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু ইসলাম ওকে সরিয়ে দেয় এবং বলে যে তুমি আমাকে একদমই টাচ করবে না। তখনই দেখা যায় ইসলাম ওর দিকে ফেরে এবং তখন জিয়াও বলে যে তুমি এত রাগ করে আছো কেন, কি হয়েছে? তখনই দেখা যায় ইসলাম বলে যে তুমি একদমই ডাম্প হওয়ার চেষ্টা করবে না, আমি সত্যিটা বলার জন্য তোমাকে শুধু একটা চান্সই দেবো। তখনই দেখা যায় জিও মনে মনে বলে যে সে অবশ্যই সেটা খুঁজে পেয়েছে এবং সে আরো বলে যে সে যা বলে তাই করে। তখনই দেখা যায় ইসলাম বলে যে তুমি জানো আমি যা বলি সেটাই করি। তখনই দেখা যায় যে সে আরো বলে যে তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে এটা আরো খারাপ হবে, মিথ্যা কথার পরিণাম কি হবে সেটা তো তুমি জানোই। তখন সে আরো বলে যে তার থেকে বরং তুমি সত্যিটা আমাকে বলে দাও। তখন জিও মনে মনে বলে যে এটা মনে হয় অত বেশি সিরিয়াস হবে না। তখনই দেখা যায় যে জিয়া মুখ খুলে এবং বলে যে তুমি ওই ড্যাশ ক্যামের যে ক্লিপটা সেটা দেখে ফেলেছো তাই না? তখনই দেখা যায় যে জিও আরো বলে যে আসলে আমি আমার ফাইলগুলো যখন সর্ট আউট করছিলাম তখনই সেটা আমি পেয়েছি।
আমার মন চায়নি ওটা ডিলিট করার জন্য। যখন আমি তোমাকে মিস করতাম বা যখন তুমি আমার আশেপাশে থাকতে না, তখন আমি ওটা দেখতাম। এবং দেখা যায় সে আরো বলে যে, "কিন্তু ডিরেক্টর ইউ তুমি যদি এটা পছন্দ না করো তাহলে আমি এটা ডিলিট করে দেব।" এই কথা বলার পরে ও ওর কাছে যেতে নেয় এবং বলে যে, "আমাকে মাফ করে দাও।" তখনই দেখা যায় যে ইউসুলাং ওকে ঠেলে সরিয়ে দেয় এবং বলে যে, "ফানশাও এবার তাহলে বলো যে তুমি ওটা কখন খুঁজে পেয়েছিলে?" তখনই দেখা যায় যে ফানশাও বলে যে, "রিসেন্টলি" এবং সে আরো বলে যে, "হ্যাঁ, রিসেন্টলি খুঁজে পেয়েছি।" তখনই ইউসুলাং বলে যে, "আমরা একসাথে হয়েছি তারপরে?" তখনই জিয়া বলে যে, "মনে হয়।" কিন্তু তখনই দেখা যায় যে ইউসুলাং একটা দীর্ঘশ্বাস ছাড়ে এবং বলে যে, "ফানশাও আমি ওটার প্লেব্যাক লগ চেক করেছি এবং যখন এটা তোমার টার্মিনালে আপলোড করা হয়েছে, তারপর এটা অনেকবার রিপ্লে করা হয়েছে এবং সবথেকে দ্রুত যেটা রিপ্লে করা হয়েছে, সেটা হলো এটা রেকর্ড করার ২ ঘন্টা পরেই। এবার আমাকে বলো যে তুমি প্রতি রাতেই তারপর থেকে ওটা তুমি কেন প্লে করতে?" তখনই দেখা যায় যে সে আরো বলে যে, "তুমি এটা বলো না যে তুমি তখন থেকেই আমাকে পছন্দ করতে। এসব আজেবাজে কথা এখন পাশে রাখো।" তখনই দেখা যায় যে জিয়া বলে যে, "যদিও তুমি আমাকে কথা বলতে দিবে না, তারপরও আমাকে কথা বলতে হবে।" এবং দেখা যায় যে সে ওর দিকে তাকায় এবং বলে যে, "আমি ওই ক্লিপটা বাই অ্যাক্সিডেন্ট ওপেন করেছিলাম। ১ম এ শুধু আমি এক পলক ওটা দেখেছিলাম। কিন্তু আমি তারপর নিজেকে আর সামলাতে পারিনি।" এবং সে আরো বলে যে, "এটা ম্যাগনেটের মতো আমাকে টানছিল এবং প্রতিটা মুহূর্তই এটা আমাকে তার দিকে টানতো এবং প্রত্যেকটা মোমেন্টেই এটা আমার ভেতরে ইনলেস ডিজায়ার তৈরি করে দিত। আমি নিজেকেই ঘৃণা করতে শুরু করলাম। আমি ভাবলাম যে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমি কি করে এটা করতে পারি?" এবং সে আরো বলে যে, "তুমি আমার বেস্ট ফ্রেন্ড ছিলে। কি করে আমি তোমার প্রতি এরকম কামনা বাসনা রাখতে পারি?" এরপর দেখা যায় যে সে আরো বলে যে, "আমি অনেক সময় তোমার দিকে তাকাতে পারতাম না। যখন তোমার দিকে তাকাতামও তাহলে তোমার নজরে আমি নজর মিলাতে পারতাম না। নিজেকে অনেক বেশি পাপী মনে হচ্ছিল।" এবং দেখা যায় যে সে আরো বলে যে, "যখন আমি নিজেকে বোঝাতাম এটা ডিলিট করার জন্য, তখন আমি অনেক বেশি হেজিটেশন করতাম।" এবং দেখা যায় যে সে আরো বলে যে, "আমি নিজেও জানতাম না যে এটা আমি কেন করতাম এবং এটা আমি ডিলিট ফাইল থেকে অনেকবার রিকভার করেছি।" তখনই দেখা যায় যে ইউসুলাম চুপচাপ ওর কথা শুনতে থাকে। জিও আরও বলে যে, "শুধুমাত্র তোমার ভিডিও দেখেই আমার ওই ফিলিংসটা তোমার প্রতি চলে এসেছে।" এবং দেখা যায় যে সে আরও বলে যে, "এবং পেছনে তাকিয়ে দেখি আমি অলরেডি তোমার প্রেমে পড়ে গেছি।" তখনই দেখা যায় যে ও ওর কাছে যেতে নেয় এবং ইউসুলাম ওকে ধরে ফেলে এবং বলে যে, "ফানশাও আমরা মাত্র ১ মাস হলো একে অপরকে চিনি এবং কি করে এখানে ভালোবাসার কথা আসে?" এবং সে আরও বলে যে, "তুমি না স্ট্রেট ছিলে? একটা ভিডিও কি করে তোমাকে গে বানিয়ে দিতে পারে?" তখনই দেখা যায় যে জিও বলে যে, "এই রুলস কে সেট করেছে?" এবং সে আরও বলে যে, "কে বলেছে ১ মাসের ভেতরেই কারো প্রেমে পড়া যায় না?" এবং সে দেখা যায় যে আরো বলে যে, "আমি যদি এতটাই স্ট্রেট হতাম তাহলে আমি এখন কি করে আপনার বেডে থাকতাম?" এই কথা বলার পরে জিও ইসুলং-এর কোমরটা পেঁচিয়ে ধরে এবং দেখা যায় সে আরো কাছে আসে এবং বলে যে, "ডিরেক্টর ইউ একটা ভিডিও আপনার আমাকে স্ট্রেট ম্যানের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে।" এবং দেখা যায় সে আরো বলে যে, "আপনার কি রেসপন্সিবিলিটি নেওয়া উচিত না?" এই কথা বলার পর দেখা যায় যে জিও ওকে কিস করতে নেয় এবং দেখা যায় যে ইসুলং ওকে ঠেলে ফেলে দেয়। জিও একটা সোফার উপর গিয়ে বসে পড়ে এবং দেখা যায় যে ইসুলং রেগে গিয়ে ওর কলার চেপে ধরে এবং বলে যে, "ফানশাও আমি কখনোই দেখিনি তুমি আমার নজর থেকে নজর সরিয়ে নিয়েছো।" এবং দেখা যায় সে আরো বলে যে, "আর তোমাকে কখনো হেল্পলেস বা গিল্টিও লাগেনি আমার কাছে। এসব কথা বলে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করো না।" দেখা যায় সে আরো বলে যে, "তুমি একটা ফাকিং পারভার্ট।" এই কথা বলার পর ওর কলার ছেড়ে দেয় এবং সোজা হয়ে দাঁড়ায়। তখনই জিয়া বলে যে, "তুমি যদি আমাকে সেটা বলো তাহলে আমি সেটাই।" এরপর দেখা যায় যে ইউসুলাং ওর দিকে আবারও তাকায় এবং তখন দেখা যায় যে জিয়া বলে যে, "আমি জানি আমি ভুল করেছি। আমি জাস্ট তোমার ভিডিওটা দেখেছি এবং আমি আমার বয়ফ্রেন্ডের ভিডিওটা একটু আগেই দেখে ফেলেছি। এটাই তো। এটা আমি ভেবেছি বড় কোনো সমস্যা হবে না।" এবং দেখা যায় সে আরো বলে যে, "ডিরেক্টর ইউ আমি যদি ১ম থেকেই জানতে পারতাম যে সেরকম শেমলেস, উইনিং এবং উইগলিং হবে।" জিয়ার কথা শুনে ইউসুলাং অপর পাশে ফিরে যায় এবং সে বলে যে, "তুমি শুধু আমার ভিডিওই দেখেছো, তাই না?" এবং দেখা যায় যে সে আরো এড করে যে, "তুমি আর অন্য কারো ভিডিও রেকর্ড করোনি, তাই তো?" জিয়াও তখন বলে যে, "শুধু তোমার ভিডিওই করেছি।" তখন ইসলাম বলছে, "আমি কিভাবে বিশ্বাস করব?" জিয়াও তখন বলে যে, "আমি মিথ্যা কথা বলছি না এই ব্যাপারে।" তখনই দেখা যায় যে জিয়াও উঠে দাঁড়িয়ে তাড়াতাড়ি ইসলামের কাছে চলে যায় এবং ওকে একটা কিস করে। তখনই দেখা যায় ইসলাম মাথাটা সরিয়ে নেয় এবং বলে যে, "আমি এখনো তোমাকে মাফ করিনি।" তখন ওই জিয়া বলে যে, "তাহলে আমাকে কি করতে হবে? ডিরেক্টর আমাকে কি করতে বলছে?" তখন ইসলাম বলে যে, "ওই ভিডিওটা অনেক এক্সাইটিং ছিল, তাই না?" তখন দেখা যায় সারা বলে যে, "তাহলে আমার জন্য একটা ওরকম ভিডিও রেকর্ড করো।" এই কথা বলার পর দেখা যায় যে ইসলাম ওর কাছ থেকে গিয়ে একটা সোফার উপরে বসে এবং সে তার পকেট থেকে ফোনটা বের করে রেকর্ডার অন করে। এরপর জিয়াকে বলে যে শুরু করো। জিয়া তখন জিজ্ঞাসা করে যে সবকিছুই খুলে ফেলবো? তখন ইসলাম বলে যে হ্যাঁ, সবকিছু যা তোমার গায়ে আছে। জিয়াও তখন বলে যে ডিরেক্টর মনে হয় এগুলোই পছন্দ করে। এই কথা শুনে দেখা যায় যে ইসলাম কিছুই বলে না আর জিয়াও তার গা থেকে তার কোটটা খুলে ফেলে এবং দেখা যায় কোটটা খোলার পর সে তার কোটিটাও খুলে ফেলে এবং দেখা যায় যে কোটি খোলার পরে সে তার শার্টের বোতামগুলো খুলতে খুলতে যখন প্যান্ট পর্যন্ত এসে পৌঁছায়
সে তখন প্যান্টের বোতামটা খোলে এবং যে চেইনে হাত দিতে নেয় তখনই দেখা যায় যে ইউসুলং ওকে থামিয়ে দেয় এবং বলে যে থামো। ইউসুলংকে অনেক বেশি এক্সাইটেড মনে হয়, সে তার ফোনের রেকর্ডারটা বন্ধ করে ফেলে এবং অন্যদিকে তাকিয়ে থাকে। তখনই জিও বলে যে ডিরেক্টর কোথায় তাকিয়ে আছেন, এবং দেখা যায় যে ও শার্টের হাতা গুটাতে গুটাতে বলে যে আমার মনে হচ্ছে সে আমার হাতের উপর বেশি ইন্টারেস্টেড। এরপর জিও আস্তে আস্তে ইউসুলং এর কাছে এসে বলে যে তুমি কি চাও যে আমি নিজেকে নিজে টাচ করি বা তোমাকে টাচ করি। এই কথা বলার পর দেখা যায় যে সে ইউসুলং এর মাথার পেছনে হাত দিয়ে ওকে কাছে টেনে নেয় এবং তখনই দেখা যায় যে ইউসুলং ওর দিকে তাকায় আর বলে যে ফানসাও, তুমি যদি ঠিকঠাক মতো বিহেভ করো তাহলে আমার স্বপ্নে শুধু তুমিই থাকবে। এই কথা বলার পর দেখা যায় যে ইউসুলং নিজের থেকে জিয়াওকে কিস করে। এরপর দেশে আমরা দেখতে পাই ইউসুলং শাওবাউতিয়ানের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে এবং ওকে কল করে। তখন সে বলে যে আমি তোমার গাড়ির সাথেই আছি, তুমি চলে এসো। এরপর দেখা যায় যে শাওবাউতিয়ান ক্লাব থেকে বেরিয়ে আসে এবং ওকে দেখেই বলে যে ডিরেক্টর ইউ, আপনি আজকে ফনসার সাথে আসেননি। তখনই দেখা যায় যে স্যার বলে যে আপনি আমার কাছ থেকে কী চান। তখনই ইউসুলং বলে যে আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, এবং তখনই দেখা যায় যে শাওবাউতিয়ান বলে একদমই এটা করবেন না, আমি এটা অ্যাফোর্ড করতে পারবো না। এই কথা শোনার পর ওরা দুজনেই গাড়ির সাথে হেলান দিয়ে বসে এবং তখন সেই বলে যে মিস্টার ইউ, আপনি একজন হোস্টেসকে বাঁচানোর জন্য পাহাড়ের চূড়া পর্যন্ত উঠতে আপনি দ্বিধাবোধ করলেন না, আর আমার ব্যাপার যখন এলো তখন আপনি চোখ বন্ধ করে রাখলেন। আমি কি আপনার সাহায্য ডিজার্ভ করি না? আমার ভাগ্যে কি এতটুকুও লেখা নেই? তখনই দেখা যায় যে ইউসুলং বলে যে হোস্টেস, কিসের হোস্টেস? তখনই দেখা যায় শাওবাউতিয়ান বুঝতে পারে যে কিছু একটা মিসটেক সে করে ফেলেছে। তখনই দেখা যায় যে ও আবারও ইউসুলং এর দিকে তাকায় এবং বলে যে ডিরেক্টর ইউ, আপনি ফানসার সাথে নাইট স্ট্যান্ড করেছেন তাই না? ইউসুলং কিছুই বলে না, সে চুপ করে থাকে। তখনই দেখা যায় যে শাওবাউতিয়ান আবার বলে যে আমার মনে হচ্ছে আমি ঠিকই গেস করেছি, এর জন্যই সে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। সে তোমাকে দেবতার মতো আঁকড়ে ধরে আছে এবং দেখা যায় যে স্যার বলছে সে তোমাকে পূজা করছে এক রকমের। এরপর দেখা যায় যে ও ভালোভাবে তাকায় ইউসুলং এর দিকে এবং বলে যে তোমার মতো কেউ একজন কি করে টাফ হতে পারে। এরপর দেখা যায় যে শাওবাউতিয়ান নিজে নিজেই বলে যে এরকমটা না যে আমি মহিলাদের সাথে অনেক ব্যাড পারফর্ম করি, কিন্তু ওই যে ঝাংসি বাস্টার্ড আছে ও আমাকে এরকম করে দিয়েছে, এবং সে আরও বলে যে আমি ইভেন কারোর সাথে ফ্লার্টও করতে পারছি না এখন। তখনই দেখা যায় সে আবারও ইউসুলং এর দিকে তাকিয়ে থাকে আর বলে যে আপনারও সেরকম প্রবলেম নেই তো? এরপর দেখা যায় ইউসুলং কিছুই বলে না, সে চুপ করে থাকে। এরপর দেখা যায় যে ও আবারও বলে যে আজ আপনি আমাকে কেন ডেকেছেন? এবং সে নিজেই নিজেই বলে যে বোহাই ফার্মা যে সমস্যাটা সেটার জন্য। তখনই দেখা যায় যে ইউসুলং বলে যে হ্যাঁ। এরপর দেখা যায় তারা অনেকক্ষণ তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলে এবং দেখা যায় যে শাওবাউতিয়ান সকল সমস্যার সমাধান দিয়ে দেয় ইউসুলংকে, এবং তখনই বলে যে তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি ডিরেক্টলি আমাকে কল করবে, ঠিক আছে? এরপর দেখা যায় ওর কাঁধে হাত রাখে কিন্তু ইউসুলং ওর হাতটা নামিয়ে দেয় আর বলে যে থ্যাংক ইউ। তখনই দেখা যায় শাওবাউতিয়ান বলে যে এটা কিছুই না, আমরা এখন থেকে ব্রাদার্স ইন মাইজারি। এরপর ডাক্তার কাঁধের উপর হাত রাখে এবং বলে যে আমরা একই সাইডে আছি, এবং সে আরও বলে যে ফানসাও এমনিতেই অনেক বেশি লোডেড, তোমার যা খুশি তুমি তার কাছে চাইতে পারো, হোক সেটা কার, বাড়ি বা অন্য কিছু। এবং দেখা যায় যে ইউসুলং মাথা নেড়ে হ্যাঁ বলে। তারপরে দেখা যায় ওর ফোনে একটা কল আসে, ঝাংসি কল করে এবং তখনই দেখা যায় শাওবাউতিয়ান বলতে কি হয়েছে, তুমি আমাকে এরকম তাড়া দিচ্ছ কেন? আমি একটু সময়ের জন্যই তো বাহিরে এসেছি। এরপর দেখা যায় সে আরও বলছে আচ্ছা ঠিক আছে আমি এখনই আসতেছি। এই কথা বলার পর ওর ফোনটা রেখে দেয় এবং তখন দেখা যায় যে ইউসুলং ওকে বলে যে মিস্টার সু, আপনি যে হোস্টেসের কথা বলেছিলেন সেটা সেই হোস্টেস যাকে আমি রেস্কিউ করেছিলাম? তখনই দেখা যায় যে শাওবাউতিয়ান একটু ইতস্তত করে এবং বলে যে কিসের হোস্টেস, তুমি ভুল শুনেছো, এবং সে বলে যে আমি চলে যাচ্ছি। এরপর দেখা যায় যে সে যেতে নিয়েও আবারও ফিরে আসে এবং তখন ওর কাছে এসে বলে যে এনিওয়ে তুমি তোমার চোখ কান খোলা রেখো, ঠিক আছে? শাওবাউতিয়ান এবার সত্যি সত্যি ওকে বাই বলে ওখান থেকে চলে যায়। এরপর দেখা যায় যে ইউসুলং মনে মনে বলে যে হোস্টেস। এরপরে আমরা দেখতে পাই যে ইউসুলাং একটা বারে যায় এবং সেখানের যে সর্দার মহিলা থাকে তার সাথে কথা বলে। সে বলে যে আমাদের এখানে যেকোনো টাইপের মেয়ে আপনি পাবেন, এবং সে আর বলে যে আপনি কী রকমের প্রিফারেন্স করেন। তখনই দেখা যায় যে ইউসুলাংয়ের ফোনটা বেজে ওঠে এবং ইউসুলাং দেখে যে জিও ফোন করে এবং ফোনটা পিক করে আর বলে যে ইউসুলাং ফোনটা পিক করে বলে যে আমার অনেক কাজ আছে, আজকে আমার আসতে দেরি হবে। এরপর ওই শুনে মহিলাটা বলে যে তাকে ক্লিন এবং আপরাইট দেখাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে সে এরকম কে জানতো। সে বউয়ের সাথে মিথ্যা কথা বলছে আশেপাশে ঘুরে দেখার জন্য, এবং সে আরো বলে যে প্রত্যেকটা পুরুষই একই রকম। এরপর দেখা যায় যে ইউসুং আবার বলে যে তুমি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো, আমার জন্য ওয়েট করার দরকার নেই। এই কথা বলার পর সে ফোনটা রেখে দেয় এবং তখনই দেখা যায় যে ওই মহিলা তখন ইউসুলাংকে জিজ্ঞাসা করে যে আপনি কিরকম পছন্দ করেন, এবং সকল ধরনের টাইপে আমার কাছে আছে। তখনই দেখা যায় ইউসুলাং বলে যে ফ্রেশ ফেস্ট এবং মাত্রই যে কলেজ পাশ করেছে সেরকম। তখনই দেখা যায় যে মহিলা বলে যে আচ্ছা আপনি একটু অপেক্ষা করেন, আমি নিয়ে আসছি। এরপর দেখা যায় মহিলা একটা দরজা খুলে ভেতরে ঢোকে এবং কিছু মেয়েকে নিয়ে বেরিয়ে আসে এবং বলে যে এসো তোমরা এসে লাইনে দাঁড়াও। তারপর দেখা যায় অনেকগুলো মেয়ে এসে ওখানে লাইন বেঁধে দাঁড়ায়
এবং তখনই দেখা যায় যে ইউসুলাং ওদের সকলের মুখের দিকেই তাকায় এবং তাকাতেই সে সেদিনের সেই মেয়েটাকে খুঁজে পায় এবং তখনই দেখা যায় যে মহিলা বলে যে এই ভদ্রলোককে গ্রিট করো। দেখা যায় তারা সকলেই ওকে গ্রিট করে। এরপর দেখা যায় যে মিস্টারিও সেই মেয়েটাকে বলে যে তুমি এদিকে আসো। এরপর দেখা যায় যে ওই মেয়েটা বাদে বাকি সকলেই আবার ভেতরে চলে যায়। এরপর দেখা যায় ওই মেয়েটা একটা সোফায় গিয়ে বসতে নেয়। তখনই দেখা যায় ইউসুলাং বলে যে তাং সাওয়ান, সেদিন তুমি এই নামটাই ব্যবহার করেছিলে তাই না? তখনই দেখা যায় মেয়েটা বলে যে আমি তোমাকে চিনতে পেরেছি। আমি যে সকল ভালো মানুষের সাথে দেখা হয়েছে আমার, তার মধ্যে তুমি একজন। আমি ভেবেছিলাম তুমি স্টুপিড একটা, না হলে অচেনা কাউকে বাঁচানোর জন্য তুমি এতটা দূর যেতে পারতে না। তখনই দেখা যায় যে ইউসুলাং একটা বোতল নেয় ওখান থেকে এবং সেটা ওই মেয়েটার দিকে এগিয়ে দেয় এবং বলে যে তোমার যা খুশি তুমি করতে পারো। দেখা যায় মেয়েটা একটা সিগারেট ধরায় এবং ইউসুলাং আবারও বলে যে আমি যদি সাহায্য করতে পারি তাহলে অবশ্যই আমি সাহায্য করব, না পারলে আমি সেটা জোর করি না। এরপরই দেখা যায় ওই মেয়েটা ওই সিগারেটটা ধরিয়ে টানতে থাকে এবং তখন দেখা যায় যে সে ওর দিকে তাকিয়ে বলে যে তুমি আমাকে কিছু জিজ্ঞাসা করতে এখানে এসেছো তাই না? তখন ইউসুলাং বলে যে হ্যাঁ, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। তারপর দেখা যায় যে সে ওকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, সেদিন কে আমাকে মূলত বোকা বানিয়েছিল? তখনই দেখা যায় যে ওই মেয়েটা বলে যে তুমি সেটা এখন বুঝতে পারলে? তুমি আসলেই একটা ডাম্প। এরপর আবার সে বলে যে তুমি জানো আমাদের এই লাইন অফ ওয়ার্কে আমাদের মুখ বন্ধ রাখলেই আমাদের খাবার জোটে, না হলে খাবার জোটে না। ইউসুলাং তখন বলে যে আমি জানি এবং আমি বুঝতে পারছি। তারপর সে তার মানিব্যাগটা বের করে এবং বলে যে আমি জানি না ঠিক কতটা টাকার প্রয়োজন, এবং সে আরো বলে যে আমি শুধু জানি যে এতটুকু তোমাকে সাহায্য করতে পারবে। তখন ওই মেয়েটা বলে তুমি আবার আমাদেরকে ছোট করে দেখছো, এবং দেখা যায় যে সে আরো বলে আমি টাকা না, তুমি আমাকে একটা ললিপপ কিনে দাও, তাহলেই আমি তোমাকে সবকিছু বলে দেবো। আমার যত ভালো মানুষের সাথে দেখা হয়েছে তার ভিতর তুমি একজন। এরপর দৃশ্য আমরা দেখতে পাই সুলং লবি ধরে হাঁটছিল এবং তার ফোনে বাজতেছিল, কিন্তু সে ফোনটা পিক করে না। দেখা যায় যে তাকে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড লাগে। কতক্ষণ পর ইউসুলং ফোনটা পিক করে এবং হ্যালো বলে। তখনই জিয়া বলে যে ইউসুলং তুমি এখনো ব্যাক করোনি কেন? এরপর দেখা যায় যে সে আরো বলে যে আমি তোমাকে কল করেই যাচ্ছি কিন্তু কোনো আনসার পাচ্ছি না। তখন ইউসুলং বলে যে, আমি ঠিক আছি, আমি শাহবাউদ্দিনের সাথে আজকে কথা বলেছি এবং আমার স্ট্রোকের ব্যাপারে যে সমস্যা ছিল সেটা আমি সলভ করে নিয়েছি। জিও তখন বলে যে তুমি কোথায় আছো, আমি তোমাকে পিক করতে আসছি। তখনই দেখা যায় যে ইউসুলং বলে যে কোনো দরকার নেই, এবং তখন দেখা যায় সে আরো বলে যে আমি এখন ব্যাক করছি। ইউসুলং তখন বলে যে ফানশাও, মিস্টার বাউদিয়ান এবার আমাকে অনেক বেশি হেল্প করেছে। আমি তাকে আমার সম্মানটা জানাতে চাই এবং থ্যাঙ্কস জানাতে চাই। এজন্য আমি ভাবছি তাকে দাওয়াত করব। এবং দেখা যায় যে সে আরো বলে যে তোমার যে রেপুটেশন সেটার ওয়েট অনেক বেশি, এবং সে আরো বলে যে তার কিছু বন্ধু-বান্ধবকেও জয়েন করার জন্য তুমি দাওয়াত করো। তখনই জিও বলে, আচ্ছা ঠিক আছে, যা তুমি বলবে সেটাই। এরপর দেখা যায় যে জিও আবার বলে যে আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে অভ্যস্ত। তোমাকে ছাড়া কিছুতেই আমি ঘুমাতে পারছি না। তখনই দেখা যায় যে ইউসুলং বলে যে আচ্ছা ঠিক আছে, আমি এখনই ব্যাক করছি। এই কথা বলার পর সে ফোনটা রেখে দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ওরা সকলেই পার্টি করার জন্য একটা বারে যায় এবং দেখা যায় যে শাহবাউতিয়ান অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে একটা মেয়ের সাথে আসে। তখন দেখা যায় যে খুশি মনে বলে যে গার্লস এবং লিকোয়ার আর ব্রাদার থাকলে কোনো কিছুই লাগে না, এবং তার সাথে যদি আরও কিছু থাকে তাহলে তো বেশ ভালোই হয়। তখন দেখা যায় ইসলাম বলে যে আপনাকে অনেক ধন্যবাদ বোহাই ফার্মাকে সাহায্য করার জন্য। জিয়া তখন এক মনে ফোন টিপছিল। শাহবাউতিয়ান তখন ওকে বলে যে প্রেসিডেন্ট ফ্যান আমাদের সাথে জয়েন করেন। তখনই দেখা যায় ও ফোনটা রেখে একটা গ্লাস নেয় এবং বলে যে অবশ্যই আমি তোমাদেরকে কোম্পানি দিচ্ছি। এরপর দেখা যায় ওরা সকলেই ড্রিঙ্কস করে, এবং তখনই দেখা যায় যে ইউসুলাং কিছু একটা ভাবে, যেও কিছু একটা বুঝতে পারে, এবং দেখা যায় যে সে গ্লাসটা নামিয়ে রাখে এবং সে তার গলার যে লকেটটা থাকে সেটা ধরে কিছু একটা ভাবতে থাকে। তখনই দেখা যায় যে শাহবাউতিয়ান আবারও কথা বলতে থাকে একা একা, এবং তখনই সুলাং বলে যে শুধু ড্রিঙ্কস করা একটু বোরিং মনে হচ্ছে, চলেন আমরা আমাদের ডোজটা বাড়িয়ে দিই এবং এটাকে অনেক বেশি এক্সাইটেড করে দেই। তখনই শাহবাউতিয়ান বলে যে ডিরেক্টর আপনি আমার পথেই হাঁটছেন তাহলে। এরপরে ওরা একটা গেমস খেলার সিদ্ধান্ত নেয় এবং দেখা যায় যে শাওবাউদিয়ান সে জিজ্ঞাসা করে যে আমরা কিভাবে খেলবো। তখনই দেখা যায় যে ইউসুলং জিওর দিকে তাকায় এবং বলে যে প্রেসিডেন্ট ফ্যান আপনি কি জয়েন করতে চান? তখনই দেখা যায় জিও বলে যে যদি আপনি চান তাহলে আমি অবশ্যই খেলবো। এই কথা শুনে ইউসুলং তখন বলে যে আচ্ছা এবার তোমার পালা। তারপর সে হাতে তুড়ি বাজিয়ে দেয় এবং সাথে সাথেই দেখা যায় যে একজন বারটেন্ডার যে সে কিছু ড্রিঙ্কস নিয়ে আসে এবং দেখা যায় যে সেটা টেবিলের উপর রাখে। ইউসুলং তখন বলে যে এর প্রত্যেকটা গ্লাসই সমান, কিন্তু একটা গ্লাসে সামথিং এক্সট্রা আছে, এবং দেখা যায় যে যে হেরে যাবে সে এর ভেতর থেকে যে কোনো একটা নিয়ে পান করতে পারে, এবং তার ভাগ্যে কি পড়ে সেটা একমাত্র তার ভাগ্যই বলে দেবে। এই কথা শুনে দেখা যায় সকলেই একটু অবাক হয়, এবং তখনই দেখা যায় যে জিয়াও ওর দিকে তাকায়, আর দেখা যায় যে সাবতিয়ান সে একটু অবাক হয়। এরপর দেখা যায় জিয়া ওখান থেকে একটা গ্লাস তোলে এবং সেটা নিয়ে সে ড্রিঙ্ক করে। দেখা যায় শিলিহুয়া ওকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ও কিছুতেই শোনে না, ও ওটা ড্রিঙ্ক করে ফেলে। এরপর দেখা যায় যে গ্লাসটা সে নিচে রাখে এবং সকলের দিকে তাকায় আর বলে যে আমাদের ভিতর
সবথেকে বেশি যে আইন মেনে চলে সে হলো ডিরেক্টর ইউ, এবং সে আমাদের সাথে এখন মজা করছে। জিও আরো বলে যে সে ড্রিঙ্কস করার পর তার নিজের উঠোনেও তার গাড়ি চালাবে না ওই ড্রাগ অবস্থায়, এবং দেখা যায় যে সে আরো বলে যে সে এই খেলাটা খেলতেই পারে না, সে শুধু তোমাকে টিস করছে। এই কথা শুনে দেখা যায় শাহবাউতিয়ান নিজের মাথায় হাত দেয়, এবং তখনই দেখা যায় যে জিয়াও ইউসুলংয়ের কাঁধের ওপর হাত দেয় এবং বলে যে এটা সুবাইতিয়ানকে ডাউন করার সময় না। তখন ইউসুলং বলে যে তোমার কি মনে হচ্ছে আমি তাকে এটা করতে চাচ্ছি? তখনই দেখা যায় জিও বলে যে তাহলে অন্য কি, সে একটা জার্ক, বাট এটা সঠিক সময় না তাকে হারানোর। তখনই দেখা যায় ইউসুলং জিওর দিকে তাকায় এবং বলে যে সে একাই কি এখানের খারাপ মানুষ? এরপর আবার ফ্ল্যাশব্যাকে সেদিনে সেই মেয়েটার কথাবার্তা দেখানো হয়, যেখানে দেখতে মেয়েটি বলে তাদের ভিতর কেউই ভালো মানুষ না, সকলেই তোমাকে জোকার বানিয়েছে। ইউসুলং বলে যে সকলেই? তখন দেখা যায় ওই মেয়েটা চিন্তা করে আর বলে যে আমার মনে পড়েছে ওই যে বুদ্ধা পেন্ডেন্ট যে লোকটার ছিল, সে বেশি কিছু বলেনি কিন্তু আমার মনে হয় সে সবকিছুই জানে। তখনই দেখা যায় ইসুলংকে একটু চিন্তিত মনে হয়। এরপর সে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে যে তুমি কি শিওর? তখন ওই মেয়েটা বলে যে আমি 100% শিওর না, কিন্তু তুমি তো জানো যে মেয়েদের ধারণা কতটা ধারালো হয়। এবং দেখা যায় যে সে আরো বলে সে উপরে উপরে ভালো মানুষই দেখালেও ভেতরে একদমই ভালো না। এই কথা বলার পর দেখা যায় যে ওই মেয়েটা ওখান থেকে উঠে দাঁড়ায় এবং আবারও যেতে যেতে ওর দিকে ফিরে তাকায় এবং বলে যে তুমি তাদেরকে কিছুই করতে পারবে না, তারা সকলেই অনেক বড়লোক। মেয়েটা আরো বলে যে তুমি অনেক ভালো মানুষ, তুমি রিভেঞ্জ নেওয়ার কথা চিন্তাও করবে না। এবং দেখা যায় সে আরো বলে যে তুমি তাদের থেকে বরং দূরেই থাকো। এরপর আবার বর্তমানে ফিরে আসে এবং দেখা যায় যে ইউসুলং জিজ্ঞাসা করে শাবতিয়ানকে যে সেদিনের সেই মেয়েটা ফেক ছিল তাই না? তুমি তাকে হায়ার করেছিলে আমার সাথে সমস্যা বাঁধানোর জন্য, তাই তো? তখনই দেখা যায় এই কথাটা শুনে শাহবাতিয়ানের একদমই ভুত উড়ে যায় এবং সে অনেক কনফিউজড হয়ে যায় এবং দেখা যায় যে ইতস্তত করতে থাকে। তখনই দেখা যায় যে ইউসুলাম জিওর দিকে তাকায় এবং তখনই সে একটা ড্রিঙ্কস নেয় এবং ড্রিঙ্কস নিয়ে সেটা সে হাতে ঘোরাতে থাকে আর বলে যে কিন্তু ওই স্পাইক ড্রিঙ্কটা একদমই রিয়েল ছিল। তখনই দেখা যায় যে ইউসুলাং আরো বলে যে তুমি যখন আমাকে দেখেছিলে ওই গ্লাসগুলো নিতে তখন তুমি অনেক মজা পেয়েছিলে তাই না? জিওর মুখের রং একদম ফ্যাকাশে হয়ে যায়, সে চুপচাপ করে কথাগুলো শুনতে থাকে। এরপর দেখা যায় যে ইউসুলং এর হাত থেকে সে ওই ড্রিঙ্কগুলো ফেলে দেয় এবং দেখা যায় যে তখনই শাহবাতিয়ান কিছু বলতে নেয় কিন্তু জিয়া ওকে থামিয়ে দেয় এবং তখনই দেখা যায় যে ও সরি বলে এবং বলে যে ভুল করে আমার মুখ থেকে থাই ভাষা বেরিয়ে গিয়েছিল। জিও এবার শাহবাতিয়ানের দিকে তাকায় এবং বলে যে মিস্টার সু, ডিরেক্টর এও মাইন্ড করেছে সেদিনের ব্যাপারটা নিয়ে, আপনি সবকিছু ক্লিয়ার কেন করছেন না? সেদিন রাতে কি হয়েছিল সেটা আপনি খুলে বলুন, যাতে করে আর কোনো ভুল বোঝাবুঝি না থাকে। এই কথা শোনার পর দেখা যায় যে শাহবাতিয়ান অনেকটা ঘাবড়ে যায় এবং সে কিছু বলতে নেয়। তখনই তার পাশে বসা মেয়েটার দিকে তার চোখ পড়ে এবং সে রেগে ওঠে এবং বলে যে তুমি এখানে বসে আছো কেন, যাও একটা বোতল দিয়ে আসো। তখন মেয়েটা ঘাবড়ে ওখান থেকে উঠে চলে যায় এবং দেখা যায় যে শাহবাতিয়ান অনেক ঘাবড়ে যায়। তখনই দেখা যায় শিলিহুয়া বলে যে ডিরেক্টর ইউ, সেদিন যা হয়েছে আপনার সাথে সেটা সম্পূর্ণই আমি করেছি, আমি আপনাকে পছন্দ করি না। এবার দেখা যায় সে আরো বলে যে আমি ভেবেছিলাম আপনি ফানশাওকে ইউজ করছেন। এবং দেখা যায় সে আরো বলে যে আমার এমন মনে হচ্ছিল যে তুমি তাকে একদম বশ করে ফেলেছো। এবং দেখা যায় যে ইউসুলং চুপচাপ এই কথা শুনতে থাকে। তারপরে দেখা যায় যে শিলিহুয়া তখন সবাদের তাকায় এবং বলে যে আমি এবং সেকেন্ড ইয়ং মাস্টার সু আমরা জাস্ট আপনাকে নিয়ে একটু মজা করছিলাম। এবং দেখা যায় সে আরো বলে যে সে আপনাকে ক্ষতি করার কোনো ইন্টেনশন রাখে না, বাট আমি করেছি সব। এবং দেখা যায় যে সে আরো বলে যে ইভেন আমি এখনো আপনাকে সহ্য করতে পারছি না। আপনি কি জানেন আপনার ভাইয়ের পিছনে কত টাকা খরচ করেছে ফানসাও? তখনই দেখা যায় যে জিয়া বলে যে শিলিহুয়া তুমি অনেক দূর চলে গেছো কিন্তু কিন্তু দেখা যায় যে ইউসুলানকে অনেক হার্ট ব্রোকেন মনে হয়। তখনই দেখা যায় জিয়া ওর হাত ধরে এবং বলে যে আমরা চলে যাচ্ছি। তারপরে দেখা যায় যে সে আরো বলে যে এসব কথা বলার এখন সময় না। এই কথা বলার পর সে ইউসুলংয়ের হাত ধরে উঠে দাঁড়ায় এবং ওখান থেকে চলে যায়। রুম থেকে বের হওয়ার পর দেখা যায় যে ইউসুলং জিয়াকে একটা অলের সাথে চেপে ধরে এবং বলে যে ফানসাও তুমিও কি তাদের সাথে যুক্ত ছিলে আমাকে অপমান করার জন্য? তখনই দেখা যায় যে জিয়া বলে যে আমি কেন তোমাকে অপমান করতে যাব, আমি সারা রাত তোমাকে আগলে রেখেছি। এবং সে আরো বলে যে তুমি কি সেটা ভুলে গেছো? তখনই দেখা যায় যে ইউসুলাং বলে যে তাহলে তুমি এত নার্ভাস কেন? তখনই জিয়া বলে যে নার্ভাস আমি? এবং তখন জিয়া আর বলে যে আমার মনে হচ্ছিল যে তুমি ওর সাথে ঝগড়া করবে, এই জন্যই আমি চিন্তিত ছিলাম, আমার মনে হচ্ছিল সে তোমার সাথে ঝামেলা বাঁধিয়ে দেবে। এই কথা শোনার পর দেখা যায় যে ইউসুলং জিয়ার কানের নিচে হাত দেয় এবং বলে যে ফানসাও তুমি কি জানো তুমি যখন বেশি নার্ভাস হয়ে যাও তখন তোমার এই স্পটটা অনেক বেশি টুইস্ট করে। এবং তখন দেখা যায় যে সে আরো বলে যে যখন তুমি সেদিন সমুদ্রের গর্জন শুনেছিলে এবং আরো বলে যে ঘুমের ভেতরে যখন তুমি খারাপ স্বপ্ন দেখেছিলে তখনও তোমার এখানটা এরকম ভাবেই টুইস্ট করেছিল, আজকেও তোমার এখানটা 3 বার করে টুইস্ট করেছে। এরপর দেখা যায় যে সে আরো বলে যে তুমি এটা বলো না যে তুমি শাহবাতিয়ানের যে সমস্যা করবে সেটা ভয় পাচ্ছিলে, এরকম ছোটখাটো বিষয় তোমাকে ঘাবড়ে দেওয়ার জন্য যথেষ্ট নয়। জিয়া তখন বলে যে ডিরেক্টর ইউকি আমাকে এভাবেই জাজ করার কথা ভাবছে। তখনই দেখা যায় ইউসুলং আস্তে আস্তে করে জিওর কাছ থেকে ওর হাতটা নামিয়ে নেয় এবং বলে যে হ্যাঁ
আমার কাছে প্রুফ নেই, কিন্তু আমি অনেক বেশি খারাপ ফিল করছি। ইউসুলং এবার ঘুরে সামনের দিকে তাকায় এবং বলে যে ফানসাও, চলো আমাদের মাঝে কিছুদিন আমরা দূরত্ব রাখি। এই কথা বলার পর দেখা যায় যে ইউসুলং ওখান থেকে হেঁটে চলে যায়। জিয়া ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে তাকিয়ে নিজে নিজেই মনে মনে বলে যে ইনস্ট্যান্ট আমি এত মানুষের ভিড়ও নিজেকে অনেক ননলি ফিল করছি। আর এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।